ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে কিংবা তার পরিচিত কারোর মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে পিউ তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং তার সাথে তার বোনের একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করবে। আজকের দুটো ঘটনাই ফ্ল্যাটকে কেন্দ্র করে, কিন্তু পিউ গোয়ার রিসর্টে গিয়ে এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছিল যেটা শুনলে তোমরা একদম আকাশ থেকে পড়বে। যাই হোক, আর কথা বাড়াবো না। আশা করছি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করেই দিয়েছো। যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে গেছো। অনেকদিন ঘটনা আসেনি, আবার বহুদিন পর ঘটনা আসছে, তাই তোমরা রাগ করে থেকো না। আমি যথাসাধ্য চেষ্টা করব। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। অমিতদা কেমন আছো? এই তো চলে যাচ্ছে। তোমার খবর বলো? ভালোই চলছে, ভালো খারাপ মিশিয়ে, একটু ব্যস্ত শিডিউল চলছে। এখন এই ইভেন্টটা ঢুকে গেছে না, এখন প্রচন্ড কাজের চাপ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে লং টাইম, দেখো কবে থেকে আমরা চাইছি অনেক রেকর্ড করতে। এই জিনিসটা রেকর্ড করতে আজকে 2 মাস ধরে আমি তোমায় ঘোরাচ্ছি। 2 মাস ধরে যতবার আমি চেষ্টা করেছি রেকর্ডিংটা করার, ততবারই আমার কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে। হয় শরীর খারাপ, তা নাহলে অফিসে এতটা বিজি থাকি যে আমি তোমায় টাইম দিতে পারি না। তুমি ফোন করো, আমি ধরতে পারি না। আবার আমি যখন সময় হয় তখন আবার তুমি কোনো কাজে থাকো, কিছু না কিছু একটা হয়েছে। যাই হোক, ওটাই আমি অন্য একটা নাম্বার থেকে তোমায় ফোন করলাম, বললাম যে অন্য নাম্বার থেকে তাহলে রেকর্ডিংটা করি। তো স্টোরি নিয়ে যেটা আলোচনা হয়েছিল আমাদের, সেটা হচ্ছে তোমার বোনের সাথে হয়েছিল আমার কাকার বাড়িতে। একটা ফ্ল্যাটের ঘটনা আর কি, যেটা এখনো কন্টিনিউ চলছে এবং সেটা আগেও চলবে। এটা চলবে, এটা কোনোদিনও ঠিক হবে না। কারণ ওরা এই জিনিসটার জন্য যতবার যেখানে যেখানে যোগাযোগ করেছে, প্রত্যেকবার সবাই বাড়িতে নিয়ে এসে জায়গা এখানে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে করিয়েছে, গেছে, যে যেরকম বলেছে। তো সব জায়গা থেকে অ্যাট লাস্ট এটাই বলে দিয়েছে যে তোমরা যদি থাকতে হয় তাহলে তোমরা অ্যাডজাস্ট করে থাকো, আর যদি না থাকতে হয় ফ্ল্যাট বেচে দিয়ে চলে যাও। কারণ এই জিনিস কোনোদিনও ঠিক হবে না, কারণ এটা ওনার জায়গা, ওনাকে এখান থেকে বার করা যাবে না। তোমাদের যদি থাকতে হয় তোমাদেরকে ওনার সাথে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এবার ওরা এখনো সেটাই চলছে, কারণ একটা 4 BHK ফ্ল্যাট চট করে বেচে দেওয়া তো অত মুখের কথা না কলকাতার মতো জায়গায়। তারপরে এবার বেচে যে দেবে সেটা একজন বায়ার, যে সেরকম বায়ার চাই। সেই টাকাটা ততদিনে এদের একটা শেল্টার খুঁজতে হবে, সেইটা নেওয়ার জন্য তাদের একটা টাকা একটা ব্যাপার আছে না। তো এইভাবে বেচাও যায় না। আর তাছাড়াও এই সবকিছুর ঊর্ধ্বে গিয়েও যতবার ওরা বেচার চেষ্টা করেছে, 2-3বার অ্যাটেম্প্ট নিয়েছে, কিছু না কিছু কারণে সেটা ফিরতে গেছে। যার জন্য এখন ওরা সেটাও চেষ্টা করা বন্ধ করে দিয়েছে। ওরাও আর কি হাত পা জুড়ে নিয়েছে, ওরাও অ্যাডজাস্ট করে থেকে যাচ্ছে। তুমি শুরু করো প্রথম থেকে একেবারে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে আমার কাকার বাড়ির, বুঝলো তো। এবার এটা যে আজকে এত বছর ধরে ঘটছে সেটা আমরা কেউ জানতাম না, আমাদের কাছে কখনো বলেনি। কারণ ওরা যখন শেয়ার করেছে কারোর সাথে, তাদেরও ছোটখাটো টুকটাক অসুবিধা হয়েছে, ধরো শরীর খারাপ হওয়া, ছোটখাটো ফিনান্সিয়াল ক্রাইসিস হওয়া, এই সমস্ত হয়েছে বলে না তারা কারোর সাথে শেয়ার করা বন্ধ করে দিয়েছিল। এবারে আমার বোনের সাথে আমার এই যে কদিন আগে ফোনে কথা হচ্ছিল, ধরো 2-3 মাস আগে, হঠাৎ করে ওরকম কথা বলতে বলতে দরজায় নক হয়েছে। তো দরজায় নক হয়েছে বলে আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম, তখন অনেক রাত, যখন আমরা ভিডিও কলে কথা বলছি, কারণ আমারও সময় হয় না, আমার বোনও চাকরি করে বাইরে বাইরে থাকে। তো অনেকদিন পরে কথা হচ্ছিল, তো দরজায় নকের আওয়াজ হয়েছে। তাই বললাম কি তোকে কেউ ডাকলো? বললো হয়তো পুচু ডাকতে পারে, ওর বোনের নাম। ও আমাকে ওই কথাটা বললো। তা বললাম এত রাতেও এখনো ঘুমায়নি? তা আমি আবার বললাম কি ঠিক আছে তাহলে ওকে ভেতরে ডেকে নে। বলছে না তুমি ছাড়ো না, বাদ দাও না। আমি কেন ছাড়ো, বাদ দাও কেন? ডেকে নে, ওর সাথেও তাহলে কথা হয়ে যাবে, অনেকদিন তো কথা টথা হয় না। তখন বলছে না তুমি থামো না, ছাড়ো না, বাদ দাও। তো আমরা কি কথা বলছিলাম তুমি সেটা কন্টিনিউ করো। আমি বললাম না বল না কি হয়েছে, ওকে ডাক, ভেতরে কিছু কি ঝগড়া টগড়া করেছিস তোরা? বলছে না এটা অন্য ব্যাপার। অন্য ব্যাপার বললো আচ্ছা তুমি পরিষ্কার শুনতে পেলে যে দরজায় আওয়াজ হলো? আমি বললাম শুনতে পেলাম বলেই তো আমি তোকে জিজ্ঞাসা করি। তো বলছে এটা অন্য একটা ব্যাপার আছে দিদি, আমি তোমায় বলবো, কিন্তু তুমি কিন্তু আমার মা বাবা আর কি বাড়ির কথা বলছে যে তুমি জেঠু জেঠিমা কাউকে কিছু বলো না,
আর বাড়িতেও যেন আমার মা বাবাও যেন জানতে না পারে। আমার কি হয়েছে? তখন বলছে ঘটনাটা আজকের নয়, ঘটনাটা আজকে দীর্ঘ 16 বছর ধরে চলে আসছে। তার মানে বলছে যে জানো আমাদের বাড়িতে এরকম ব্যাপার। আমি বললাম কিরকম? বলছি যে তুমি নখ শুনলে এটা পুচু নখ করেনি, কারণ আমরা রাত 2টোর পর থেকে আর ভোরবেলা, মানে ভোর বলতে যতক্ষণ না সূর্যের আলো পরিষ্কার হয় ততক্ষণ ওরা ঘর থেকে বাথরুম করতেও বেরোয় না। রাত 2টোর মধ্যে ওরা যত যাবতীয় যা কাজ, বাথরুম বলো কিচেন বলো, মানে যাবতীয় যা কাজ আছে ওরা যা করে, পড়াশোনা করা বলো, ওরা যখন দুই বোনই পড়াশোনা করতো, এখন দুজনেই চাকরি করে, ওরা যখন পড়াশোনা করতো তখনও মানে যা করার আছে একদম 2টোর মধ্যে লাইট মাইট সমস্ত বন্ধ করে দিয়ে শুধু হলের একটা লাইট জ্বলতো। ঘরে যে মন্দিরটা যেখানে রয়েছে সেই মন্দিরে একটা ছোট্ট বাল্ব জ্বলতো, মানে একদম লো উইসের যে থাকে না একদম লো লাইট গুলো, ওগুলো একটা ঠাকুর ঘরে জ্বলতো। আর বারান্দার একটা বড় লাইট জ্বালিয়ে রেখে দিত, টিউবটাকে জ্বালিয়ে রেখে দিত ওরা। আর রান্নাঘরে, কারণ ওখান থেকে একদম সোজা রান্নাঘর, ওই রান্নাঘরের লাইটটা জ্বলতো আর বাথরুমের লাইট জ্বালিয়ে রেখে দিত। আর ওইটার সোজা একটা বেডরুম আছে খালি, ওই বেডরুমটা ওরা কেউ শোয় না, ওরা 3টে রুমে ভাগাভাগি করে শোয়। একটা রুম ওটা খালি পড়ে থাকে, ওটা সারাদিন খালিই থাকে। রাত্রিবেলা শুধু যখন সবাই শুতে যায় তখন ওই ঘরের যে কটা লাইট আছে প্রত্যেক কটা জ্বালিয়ে দিত। এবার ও আমাকে এই কথাটা আমাকে বলছে, আমি বললাম কেন, কারণটা কি? বলছে এখানে এরকম জানো বাবা একদিন সকালবেলা বলছে আমাদের এরকম এরকম ব্যাপার। আমি বললাম কেন, কি ব্যাপার, কিছু জানতে পেরেছিস? বলছে হ্যাঁ জানতে পেরেছি, তুমি জানো তাছাড়া আমাদের সাথে এরকম এরকম কি কি। আমি বললাম তা কি ব্যাপার? বলছে একদিন এরকম হঠাৎ করে ওরা এখানে আসার পরে যখন ধরো 2 মাস 1 মাস মতো কিছু হয়নি, তো 1 মাস 2 মাস পরে একদিন কাকু মানে মনে হয় এরকমই 2, 2:30, 3টে নাগাদ ওনার ওয়াশরুম যাওয়ার দরকার হয়েছে, উনি উঠেছেন। এবার উনি উঠে যখন যাচ্ছেন বাথরুমে, বাথরুম থেকে ফিরে এসেছে, বাথরুম করে ফিরে এসে শুয়েছে, লাইটটা বন্ধ করে শুয়েছে, শুয়ে উঠেছে। এবার শুয়ে না কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে না ওনার পিঠে আর পায়ের পাতায় প্রচন্ড জ্বালা করছে, মানে চিরবির চিরবির করে উঠেছে। এবার পাশে কাকিমা ঘুমিয়ে রয়েছে, ওনাকে ডেকে বলছে একটু লাইটটা জ্বালিয়ে দেখো তো আমার পিঠে কি হয়েছে, জ্বালা জ্বালা করছে। কাকিমা তার মানে ওনার যে গায়ে পরা ছিল যে টি শার্টটা ওটাকে উঠিয়ে দেখছে, একদম স্ক্র্যাচের ওপর থেকে নিচের কোমর পর্যন্ত দাগ, আঙুলের নখের আঁচড়, আর পায়ের পাতায়ও ঠিক সেম। আর ওই ঘরটাতেই ওইটাই কাকু কাকিমার বেডরুম ছিল, যেটা এখন খালি পড়ে থাকে, তখন ওনারা শুতেন ওখানে, ওটা সব থেকে বড় বেডরুম বাড়ির। তো ওই ওই বেড তখন ওই জিনিসটা হওয়ার পরে ভেবেছে হয়তো কোনো কারণে হয়েছে, গুরুত্ব দেয়নি, গেছে জিনিসটা। একদিন রাত্রিবেলা আমার বোন এরকম বসে পড়ছে, এবার ওদের 2 বোনের বেডরুম আলাদা আলাদা। তো ওর যখন বসে পড়াশোনা করতে সেম জিনিস, দরজার নক, ও দরজা বন্ধ করে রেখেছে, দরজা নক করছে। তো ও ভেবে তার বোন, তো দরজাটা খুলে দেখছে বাইরে কেউ নেই। ও আবার বন্ধ করে এসে বসেছে, আবার আবার টক 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 করছে, আবার উঠে গেছে পরে আবার বলছে, এবার ও না রেগে গেছে, বলছে আমি পড়ছি, ওর এক্সাম চলছিল, বলছে আমি পড়বো। বোনের নাম ধরে বলছে পুচু তুই ডিস্টার্ব করছিস কিসের জন্য, আমি পড়ছি, তুই আমাকে এরকম জ্বালাচ্ছিস, তুই জানিস কালকে আমার পেপার আছে। তখন পুচু বাইরের ঘর থেকে বেরিয়ে এসছে, ও পড়ছিল, দুজনারই পেপার চলছিল। ও বলছে আমি তোকে কখন ডিস্টার্ব করলাম, আমি তো এইমাত্র দরজা খুলে তোর সামনে বেরোলাম, আমি তো কিছু করিনি। বলছে তাহলে আমার দরজায় নক করছিল কে? বলছে আমি কিচ্ছু করিনি। এবার ওর মানে ঠাকুমার ঘরের কাছে গিয়ে দেখছে ঠাকুমা ঘুমোচ্ছেন, মা বাবার ঘরের কাছে এসছে, মা বাবার ঘরের কাছে এসে দেখছে দরজা তাদের বন্ধ। এবার তাহলে জিনিসটা করলো কে? এবার সেই দিন এই জিনিসটা গেল পরে তার ঠিক 2-4 দিন পরে ওর তখন এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে একদিন রাত্রিবেলা ওরকম শুয়ে তখন ওই নতুন নতুন আর কি মোবাইল আর কি সদ্য আর কি এসছে। তো ওই মোবাইল নিয়ে ওর মানে রাত্রিবেলা যেরকম ব্রাউজিং করে মানুষ ওরকম করতে করতে হঠাৎ করে ওর মনে হলো বসে বসে করছিল, মানে দরজারই খাটের ইসের সাথে হেলান দিয়ে, পেছনে মাথার সাইডটায় হেলান দিয়ে বসে বসে, আর ওর মাথার কাছে বিশাল বড় জানলা, ওইখান থেকে মানে বসে বসে করছে, ব্রাউজিং করছে। এবার ব্রাউজিং করতে করতে ও বলছে হঠাৎ করে আমার চুলটা নড়ে উঠে, মানে হাওয়া দিলে যেরকম নড়ে ওঠে সেরকম নড়ে উঠে। তো নড়ে উঠে যে ওটা জানলাটা খোলা মাথার কাছে, হয়তো হবে, আচ্ছা ভালো কথা। এবার ও আবার চুলটাকে সামনে দিকে, আর একটা কথা বলে রেখে, আমার বোনের অনেক বড় চুল, অনেক বড়, মানে একদম সেই মানে হিপের নিচ পর্যন্ত, আচ্ছা অনেক বড় চুল এখনো। তো এবার ওই চুলটাকেও কিছুটা গুটিয়ে নিয়ে সামনে নিয়ে এসে বসেছে। এবার কিছুক্ষণ পরে ও বসেই আছে, আবার কিছুক্ষণ ব্রাউজিং করতে করতে হঠাৎ করে ওর না পুরো মানে
সেই মানে শীত দ্বারা খাড়া হয়ে যাওয়া যেরকম বলে, ঠিক সেই রকম হয়ে বলছে। আমার হঠাৎ করে যেন মনে হলো আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাসের আওয়াজ, মানে আওয়াজ তো হয় না, সরি, মানে একটা অনুভূতি যেটা হয় সেই রকম একটা হলো। তো ওরা ভয় পেয়ে গেছে, প্রচন্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যেই মানে অপোজিট সাইডে তাকিয়েছে, আমার অপোজিট সাইডে তো কিছু নেই, কারণ ওখানে একটা মানুষের দাঁড়ানোর জায়গা নেই। ওখানে খাটটা একদম মানে দেয়ালের সাথে লাগানো, আর যে খাটের এই মানে হেড সাইডটা যেখান থেকে শেষ, তার উপর থেকে পুরো দেয়াল জোড়া জানলা, বিশাল বড়। তো সেখানে একটা মানুষের ঢুকে দাঁড়ানোর জায়গা নেই। তো ওরা খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ঘরের লাইটটাকে জ্বালিয়ে দিয়ে, আর ওরা থাকে 7 তলার ওপরে। তো জানলার বাইরে কারোর থাকারও পসিবিলিটি নেই কোনো। এবার ও উঠে না দরজা খুলেছে, লাইট জ্বালিয়েছে, মানে সিনকে গেছে, হাত মুখ ধুয়েছে, প্রচন্ড ভয় পেয়ে গেছিল। হাত মুখ ধুয়ে গিয়ে এসে ঘরে এসে বসেছে পরে তারপর আর কিছু হয়নি। ও কখন বলছে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি। এবার এই জিনিসগুলো আস্তে আস্তে কন্টিনিউ রিপিট হতে থাকে প্রত্যেক অল্টারনেট ডেতে, কখনো 3 দিন 4 দিন, প্রথমে হচ্ছিল সপ্তাহে 1 দিন করে, তারপরে হতে থাকলো 3 দিন 4 দিনে 1 দিন, তারপরে হতে থাকলো 2 দিনে 1 দিনে, তারপরে এবার রেগুলার হতে থাকলো। আর টাইমিংটা ঠিক সেম, যেই টাইমটা চারিদিক চুপচাপ একদম রাত 2টো থেকে নিয়ে ভোরবেলা একদম সকালের সূর্য ওঠা পর্যন্ত। আচ্ছা, এবার এই জিনিসটা আস্তে আস্তে খেয়াল করতে থাকে, কারণ যেই জিনিসটা কাকুর সাথে সেই দিনকে হয়েছিল, এই জিনিসটা ওনার সাথেও আর একবার প্রথমে যখন হয়েছে তখন উনি কাকিমার উপরে চিল্লিয়েছেন, ভেবেছেন হয়তো ঘুমের চোখে হাত পড়েছে বা কিছু, তো সেদিন গেছে। কিন্তু নেক্সট ডে যখন এই জিনিসটা ওনার সাথেও রিপিট হয়, সেই দিন আর পিঠে হয়নি, সেদিন হয়েছিল শুধু পায়ের পাতায়। তো সেই দিন যখন এই জিনিসটা হয় তখন ওনারও মাথার মধ্যে জিনিসটা ঢোকে। এবার ঢোকে পরে উনি না, তখন এবার ধরো ওরা যখন থাকতে শুরু করেছে, এই ঘটনাগুলো পিরিয়ডটা চলতে অলমোস্ট ধরো 8-9 মাস পেরিয়ে গেছে। এবার 8-9 মাস যখন পেরিয়ে গেছে তখন তো একটু নেবারদের সাথে চেনা জানা, তারপরে ফ্ল্যাটের অন্য যারা আছে তাদের সাথে কথাবার্তা হওয়া, এই সমস্ত হচ্ছে। এবার তখন একদিন এরকম কথা বলতে বলতে ওদেরই যে একদম ওপরের ফ্ল্যাটটা, যেটা ওদের ওরা যেই সাইডে আছে বিল্ডিং এ, সেই সাইডেরই যে ওদের মাথার উপরে যাদের ফ্ল্যাট, তারা ওই আন্টি বাড়ির, সেই আন্টি একদিন এরকম মানে কাকিমার সাথে কথা বলতে হঠাৎ করে বলছে, আচ্ছা তোমরা কেমন আছো? বলছে ভালো আছি। কেন? বলছে না এমনি জিজ্ঞাসা করলাম, এমনি তো সচরাচর আমাদের দেখা সাক্ষাৎ তো হয় না, এই নোংরা টোংরা ফেলতে গেলে যা একটুখানি, তো এমনি জানতে চাইলাম আর। বলছে আচ্ছা ঠিক আছে। তার কথাটা শুনে না কাকিমারও একটু অদ্ভুত লেগেছে, যে যেখানে রোজ নোংরা ফেলতে, মানে ওদের ডাস্টবিন গুলো থাকে দরজার বাইরে, আর মিউনিসিপ্যালিটির লোক এসে মেইনটেনেন্সের যে আসে ফ্ল্যাটের, তারা এসে নিচে নামিয়ে দেয়, আর ওখান থেকে মিউনিসিপ্যালিটির গাড়িতে করে ওরা রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তো ওদের ওই বাইরে যখন প্রত্যেকদিন রাত্রিবেলা গার্বেজ গুলো মানে না বের করতে আসে বালতিটা বাইরে দরজার গোড়ায়, তখন ওই প্রত্যেক দিনই এর ওর সাথে চোকাচোকি হয়। এবার বলে রোজ দিন আমার সাথে দেখা হচ্ছে, আজকে কেন আমায় এভাবে জিজ্ঞাসা করলো? তখন কাকিমার কেন জানি না মনে হয়েছে, উনি ভাবছে যে আমি কি একবার এই ব্যাপারগুলো ওনাকে জিজ্ঞাসা করে দেখবো যে ওনাদের কোনো সমস্যা হয় কিনা। এবার এই জিনিসটা যখন মানে ওনাদের দুজনের মধ্যে আলোচনা হয়, তখন আলোচনা হতে হতে জিনিসটা এনাদের দুজনের কাছে পরিষ্কার হয় যে তাহলে যেই সমস্যাটা এরা ফেস করছে, সেই সেম সমস্যাই ওই ওনার ওপরে যারা আছেন তারা ফেস করছে। এবার কাকিমা একদিন বলছে ওই কাকিমাকে যে আচ্ছা আমাদের নিচে যারা আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবো। বলছে তুমি জিজ্ঞাসা করো, আমি অপোজিট সাইডে যারা আছে তাদেরকে একদিন জিজ্ঞাসা করবো, তাহলে তো বুঝতে পারবো। এবার উনি যে অপোজিট সাইডে যাদেরকে জিজ্ঞাসা করেছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু কাকিমার নিচের ফ্ল্যাটে যাদেরকে জিজ্ঞাসা করেছে ওই সেম রোতে, তাদের ফ্ল্যাটে ঠিক সেম সমস্যা, ওই সেম টাইমিং, সেম সমস্যা প্রত্যেক দিন। এবার এই জিনিসগুলো হতে হতে না কি হয়, মানে এটা কনফার্ম হয়ে যায় প্রত্যেকদিন বলতে প্রত্যেক রাতে, হ্যাঁ প্রত্যেকদিন, মানে প্রত্যেক রাতে। তো এই জিনিসটা তখন এদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে মানে বিল্ডিংটা, ধরো আমারও তো আইডিয়া নেই বিল্ডিং এর, মানে ধরো 4 কোণা শেপ তো হয়। এবার ওই কোণাটায়, যেই কোণাটাতে ওদের ফ্ল্যাটটা, ওই কোণাটা ধরে যে পুরো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে 7th ফ্লোর, ওই শুধু সমস্যাটা তাদের। বাকি যে আর অপোজিট যে দিকের যে ফ্ল্যাট গুলো রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, তাদের কিন্তু এইসব কোনো সমস্যা নেই। কিন্তু এই রুটে যারা আছেন তাদের সবার ফ্ল্যাটে এই সমস্যা। এক তো হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস যায় না কখনো,
তারপরে বাড়িতে কারোর না কারো একজনের শরীর ভালো হয়ে একজন ওঠে তো আর একজন শরীর খারাপে পড়ে, এরকম চলছে। আমার বোনের ওদের মানে ওদেরও বিভিন্ন রকমের সমস্যা চলছে, আমার কাকাদের। মানে আমার কাকু একবার খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার। সেই অ্যাক্সিডেন্টের পিছনে কারণটা আছে এই সেম বলছি। এবার এইরকম চলতে থাকে। তো একদিন কাকু মানে তখন এই জিনিসটা যখন পরিষ্কার হলো সবার কাছে, তখন সবাই মিলে একদিন আলোচনা করে ঠিক করলো যে একজন মানে পুরোহিত কাউকে ডেকে নিয়ে আসবেন, নিয়ে এসে কিছু একটা উনি যা বিধান দেন সেই হিসাব মতো করবে। তো যেদিনকে পুরোহিত নিয়ে আসেন উনি সমস্ত বলে দিয়ে যান যে এইসব করাতে হবে, এই সেই হানা টানা পুজো। প্রথমে এসে যে পণ্ডিত যিনি এসেছিলেন উনি এসে এতটাও আর কি উনি আন্দাজ করেনি, কারণ উনি এসেছিলেন দিনের বেলা। তো উনি এসে এতটা কিছু আন্দাজ করেনি। হ্যাঁ, ভাইব্রেশন যেটা পাওয়ার সেটা উনি পেয়েছেন নেগেটিভ, যার জন্য উনি সেই শান্তি সস্তান যেটা বলে বাস্তু পুজো যেটা বলে সেটা করার উনি বিধান দেন। যেই দিনকে এটা হওয়ার উনি ডেট দেন, সকালবেলা কাকু বেরিয়েছে বাজার করতে আরো দুজনের সাথে, ওই ফ্ল্যাটেরই আরো দুজন মেম্বার মানে মেল মেম্বার যারা ওনাদের সাথে বেরিয়েছেন। বাজার করে আসার সময় বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে মানে মেন রোডের সামনে কাকুর বাইকে অ্যাক্সিডেন্ট হয়। পুজোটা বন্ধ হয়ে গেল, হলো না। আবার ওরকম ভাবে চললো প্রায় দীর্ঘ, কারণ ওনার পা ভেঙে গেছিল। তো এরকম ভাবে 1-1.5 মাস এরকম ভাবে চললো। এবার একটা পুজো হঠাৎ করে পিছিয়ে গেলে পরে না সেটা দেখবে পিছোতে থাকে, বারবার পিছোতে থাকে। এবার একটা ভালো দিন দেখতে হবে, সেই পুজো মানে কি তিথি না কি সেসব আছে। এই হলো, এই করে হলো না। এবার কোথা থেকে একজনের মসজিদের একজনের মৌলানা একজনের খোঁজ পেয়েছেন, সেখানে গেছেন, সেখানে গিয়ে যোগাযোগ করেছেন। ওনাকে যেদিনকে বাড়িতে নিয়ে আসা হলো উনি এসে পরিষ্কার বলেই দিয়েছিলেন যে যে আছেন উনি মহিলা। উনি বুঝতে পেরেছিলেন, বলেছিলেন উনি মহিলা, কারণ উনি এসেছিলেন সেদিনকে সন্ধ্যেবেলা। আর উনি বলেই দিয়েছিলেন আমি সূর্য ডোবার পরে তোমাদের ওই মানে ভিটেতে পা রাখবো। উনি সন্ধ্যেবেলা এসেছিলেন। তো উনি এসে বলেছিলেন, কিন্তু বাকি ডিটেল তখনও এনাদেরকে কিছু বলেননি। তো উনি ওই কথাটা বলে দিয়ে যাওয়ার পরে উনি একটা ডেট দিলেন, সেটা সম্ভবত 1 সপ্তাহ কি 10 দিন পরে একটা দিন দিয়েছিলেন। এই হবে যে এটা ঠিক হয়ে গেছে, ঠিক করে উনি চলে গেছেন। 4 দিনের মাথায় যেই কাকুর সাথে ছিলেন না ওর ওপরের ফ্ল্যাটে ওই কাকিমা, ওই কাকিমার মেয়ে, উনি মেয়ে হচ্ছে খুব বেশি হলে হয়তো 17-18 বছর বয়স হবে, 18 হয়তো হবে না, সদ্য কলেজে যাওয়া শুরু করেছে। ওই মেয়েটা সবকিছু, কোনো ঘরে কোনো অশান্তি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই। রাত্রিবেলা খেয়ে সবার সাথে একসাথে বসে ডিনার করেছে, সকালবেলা বাড়ির লোক উঠে দেখছে মেয়ে গলা দড়ি দিয়ে ঝুলে আছে। আবার ওটা বাধা পড়ে গেল, কাজটা হলো না। আবার এই 2-3 মাস কাটার পরে এর তো অপমৃত্যু, 4-5 দিনে কাজ হয়ে যাবে। তো এই সমস্ত হয়ে যাওয়ার পরে যখন আবার তারাপীঠের একজনের সাথে যোগাযোগ করে ওরা, ওনার সাথে যোগাযোগ করার পরে একদিনকে ঠাকুমা যিনি আমার যে কাকুর মা যিনি, ওই ঠাকুমা উনি একদিন এরকম রাত্রিবেলা বাথরুমে যাবেন, বাথরুমে উঠেছেন, ওনাকে ধাক্কা মেরে ফেলে দিল, ওনার কোমরের হাড় ভেঙে গেল। উনি দীর্ঘ 3 মাস বিছানায় পড়ে রইলেন প্যারালাইসিস রোগীর মতো, দীর্ঘ 3 মাস। এইভাবে বছরের পর বছর কাটতে আজকে 16 বছর হয়ে গেল ওরা ওইখানেই রয়েছে। এইরকম ওদের টুকটাক লেগেই আছে। আর মানে ঠাকুমা তো 3-4 মাস বিছানায় পড়ে থাকার পরে ধরো ওনার এখনের যে পরিস্থিতি, মানে উনি ঘরের মধ্যে শুধু নিজের বেডরুম থেকে বেরিয়ে বাথরুম পর্যন্ত দেয়াল ধরতে হেঁটে যান আর দেয়াল ধরতে হেঁটে আসেন। ওনার এখন এরকম পরিস্থিতি। তো আজ পর্যন্ত এটা কিছু হয়ে ওঠেনি। তো লাস্ট তারাপীঠের ওইখানে একজন যার সাথে যোগাযোগ করেছিলেন উনি তখন জিনিসটা ওনাদের কাছে রিভিল করলেন যে এটার ব্যাপারটা, কারণ ওরা এই ধরো 2-3 বছর আগে, আমার ডেটটা এক্স্যাক্টলি খেয়াল নেই, আমি শুনেছিলাম আমার বোনের কাছে যে কাকু বাড়ি নেই, তারাপীঠ গেছে, তখন কৌশিকী অমাবস্যার টাইম ছিল। তো যে শুনেছিলাম, কিন্তু সেই বিষয়টা কিসের জন্য গেছে সেটা জানতাম না, কারণ ওই অমাবস্যার টাইমে অনেকেই যায়, কারোর মানসিক করা থাকে ওই টাইমে তারাপীঠে বহু নর্মালিও যায়। আমার বাবাও যান, কারণ আমার মেসো আছেন ওখানে, হোটেল আছে ওনার। তো ওই টাইমে যায়, তো থাকার তো খরচা লাগে না, তো ওই টাইমে বার্ড বুকিং এরও কোনো ঝামেলা লাগে না, কারণ আমার নিজের মেসোরই হোটেল আছে। তো ওইখানে বাবা প্রত্যেক বছর, আমার বাবাও যান কৌশিকী অমাবস্যায়।
তো আমি নর্মাল জিনিসটা ক্যাজুয়ালি নিতে, আমি জিজ্ঞাসা জানতেও চাইনি যে কিসের জন্য গেছে বা কিছু। তো সেইখানে যখন গেছেন তখন ওইখানে মানে সমস্ত ক্রিয়াকলাপ সবকিছু করার পরে জানতে পারেন ব্যাপারটা হচ্ছে এই মানে উনি এখানে একজন মহিলার এন্টিটি, তো মহিলার এন্টিটি যিনি সুইসাইড করেছেন, আর এই জায়গাটা ওনার, মানে এই জায়গার মালিক উনি ছিলেন। তো এই কথাটা ওনারা জেনে ওখান থেকে আসেন, আসার পরে এই প্রমোটারকে ধরে খোঁজ খবর নিয়ে, কারণ 16-17 বছর আগেরকার ব্যাপার, তো খোঁজ খবর নিয়ে ওরা যেটা জানতে পারে সেটা হচ্ছে যে এই যে জমিটা বেচার আগে হচ্ছে একটা ফ্যামিলি ওখানে থাকতেন, জয়েন্ট ফ্যামিলি, ধরো 8-10 জনের একটা ফ্যামিলি। তো ওই ফ্যামিলির যে বড় ছেলে ছিলেন উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। এবার উনি মারা যাওয়ার পরে ও শ্বশুর শাশুড়ি ছিল না, ওরা 3 ভাই ছিল, আর এই বড় ভাই যিনি ছিলেন ওনার কোনো সন্তান ছিলেন না, তো ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনে ছিলেন। আর এর যে ভাই, আরো 2টো ছোট ভাই, তাদের বউ, তাদের ফ্যামিলি আছে। তো তারা করে কি, দাদা মারা যাওয়ার পরে এই যে বউ যে ওনার স্ত্রী যে ওনাকে জানায়নি, ওনাকে না জানিয়ে এই প্রমোটার ধরে জায়গাটাকে বেচে দেয়। এবার ওনার তো কোনো সন্তান ছিলেন না, তো ওই বাড়ির প্রতি, জমির প্রতি একটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটা নিজের ভিটের প্রতি মেন্টাল অ্যাটাচমেন্ট ভীষণ থাকে, তো ওনারও সেই জিনিসটা ছিল। এবার ওনার বক্তব্য হচ্ছে যে আমার স্বামী নেই, আমার কাছে আছে আমার স্বামীর ভিটেটা, আমি তো এটা ছেড়ে দেবো না, কোনো পয়সা বা কোনো মূল্যের বিনিময়ে আমি এটা ছেড়ে দেবো না, তোমাদেরকে যদি কিছু করতে হয় তোমরা আমার জায়গা ছেড়ে দিয়ে করো, উনি এটা বলেছিলেন। কিন্তু এবার প্রমোটারটা আর ওইটুকুনি জায়গা ছেড়ে দিয়ে তো আর ওই জায়গাটা বাকিটা নেবে না, নিলে তো পুরো জায়গাটাই নেবে। কেউ নিশ্চয়ই একটা ঘরের জায়গা ছেড়ে দিয়ে ওরকম কনস্ট্রাকশন তো হয় না। এবার অনেক রকম করে বোঝানোর পরে উনি কিছুতেই রাজি হননি, তখন এরা কোনো একটা জালিয়াতি কিছু করে ওনাকে না জানিয়ে জায়গাটা বেঁচে দেয়। আর এই জিনিসটা যখন উনি জানতে পারেন তখন উনি ওই মানে নিজের বাড়িতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। আচ্ছা। আর উনি এখন ওনার বাড়িটা যেই সাইডে ছিল ওই সেই সাইডের রোতেই আমার কাকারা ফ্ল্যাট নেই। আর ওই রোতে পুরো ওপর মানে নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে উপরে 7th ফ্লোর পর্যন্ত ওই বিল্ডিংটা প্রত্যেকটা ফ্ল্যাট হয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাট। আর এটা আজ পর্যন্ত চলছে রেগুলার। ইনফ্যাক্ট আমি পরশুদিন রাতে আমার বোনের সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে আমি এরকম বলতে চাই, এরকম বলছে বলো দিদি, কিন্তু আমাদের নাম অ্যাড্রেসটা ঠিক আছে। তো ও কথাটা বলতে কারণ আমারও সময় হয় রাতে, তুমি জানো আমার কাজের ইসে, তো আমি ওকে ফোন করেছি যখন, তখন এরকম অলমোস্ট রাত 1:30-2টো বাজে, ঠিক সেম টু সেম আমরা দুজন কথা বলতে হঠাৎ করে দরজায় কেউ 3-4 বার নক করে দিয়ে চলে গেল টুকটুক টুকটুক করে। আচ্ছা। আমি ওকে বলছিলাম একদিন যে এবার যখন কলকাতায় ফিরবো বা তুইও ফিরবি বলি, একসাথে ফিরবো, তোদের বাড়িতে একদিন যাব, আমি থাকবো ওখানে। বলছে দেখো তুমি আসো থাকো কোনো ব্যাপার না, কিন্তু প্লিজ মানে ওরা আর কি চাইছে না, বুঝলে তো, যার জন্য না ওনারা বাড়িতে একটু আত্মীয় স্বজন কম ডাকে, কারণ এটা তো কাউকে ওরা বলতে পারে না। আমাকে যেহেতু বলে ফেলেছে, বলছে আমরা চাই না কারোর লাইফ রিস্ক হোক, ওই জন্য যারা নিজে থেকে আসে আবার যেই চলে যায় আমরা কোনোদিনও বলি না যে, মানে আমাদের হয়তো রিলেটিভ আসলে আমরা বলি না যে থাকো আজ যেও না কাল যাও, ওরা কিন্তু সেই জিনিসটা মানে এই ফর্মালিটি 1-2 বার বললো, থাকলে না থাকলে গেলে ভালো, কারণ ওরা মনে মনে চাইছে যে মানে ওরা চায় না যে যেই জিনিসটা ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে সেটা তো সবাই করতে পারবে না। হঠাৎ করে আমি যদি ব্যাপারটা না জানতাম, সাপোজ ধরো আমি ওর বাড়িতে ঘুরতে গেছি, আমি জানি না ব্যাপারটা, আর আমার ব্যাপারে তুমি আগে তোমার চ্যানেলে আমি বলেছি আমার নিজের কথা, তো সেখানে আমার একটা মানে কি বলবো, একটা মানে আমার একটা নরম জায়গা সেখানে রয়েছে, যেখানে আমার মানে সেকেন্ড টাইম হার্ম হওয়ার চান্স আছে। তো আমি তো বিষয়টা জানতাম না, আমি তো না জেনে চলে যেতাম, ওরা তো জানে, যার জন্য মানে আমার বোন ও জানে আমার বিষয়টা, জেনে শুনে না যত বাড়ি আমি বলতাম যে আমি তোদের বাড়ি আসবো বা দেখা করবো, সেই দেখা করার কথা বলে কি ঠিক আছে আমি আসছি তোমাদের বাড়িতে, মানে যখন ধরো একসাথেই আমরা মানে কাজের থেকে মানে কলকাতায় ফিরলাম, সুযোগই দিত না তোমাকে। হ্যাঁ না সুযোগ দিত না, আমি চলে আসছি তুমি আবার আসবে, ছাড়ো বাদ দাও তুমি, আমি আসছি। আর এবার দেখো কেউ তুমি কোথাও জার্নি করে যাবে, তোমার যেতে হচ্ছে না, তোমাকে বলছে আমি চলে আসছি, তুমি আমি আমার কিসের অসুবিধা হলো, আমার টিকিট চলে, ও এসে আমাদের বাড়িতে এসে 3 দিন 4 দিন থেকে চলে যেত। যার জন্য আজকে দীর্ঘ 6-7 বছর হচ্ছে আমাদের নিজেদেরই ওদের বাড়িতে যাতায়াত নেই। এক তো বাইরে থাকি, যাই হয়তো 15-20 দিনের জন্য বাড়ি, ওই টাইমটাই 2 দিন 1 দিনের ঘোরা, ও তখনই ওই বলার যে ও চলে আসে,
ও সেই সুযোগটা আমাদেরকে দিত না যাওয়ার। বুঝেছি, এখন সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওরা এই জিনিসটা কোনোদিনও ঠিক করতে পারবে না। যেখানে যেখানে গেছে সেখান থেকে ওদেরকে ফিরিয়ে দিয়েছে। বলছে আমরা মানে তোমাদের প্রিকশন দিতে পারি, যেটাতে হয়তো তোমাদেরকে যে মানে হার্ম গুলো যে করছে সেগুলো করতে পারবে না, কিন্তু তুমি ওনাকে এখান থেকে বার করতে পারবে না। এটা ওনার জায়গা, তোমাদের থাকতে হয় থেকে যাও, না থাকতে হয় চলে যাও, কিন্তু তুমি এটা চেষ্টা করো না। কারণ প্রত্যেকবার যতবার চেষ্টা করতে গেছে ততবার ক্ষতি, মানে খুব মারাত্মক ক্ষতি করে দিয়েছে, খুব মারাত্মক ক্ষতি করে দিয়েছে। আমি বললাম যে তোদের ঘরে মন্দির রয়েছে, দোবেলা পুজো হয়। বলছে দোবেলা না দিদি, 3 বেলা পুজো হয়, 3 বেলা, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। বলছে মন্দিরের সামনে থেকে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বললাম তুই দেখতে পেয়েছিস কোনোদিনও হেঁটে হেঁটে? বলছে ওইভাবে তো দেখা যায় না হেঁটে হেঁটে, ধরো কোনো কাজ করতে করতে বা কিছু কারণে হয়তো। আমার বোনের হচ্ছে বেশিরভাগ নাইট শিফট চলে, এবার ওর ওয়ার্ক ফ্রম হোমও থাকে যেরকম আমার থাকে। এবার যখন ও ছুটিতে থাকে তখন কিছু কিছু সময় রাত্রিবেলা করে লগ ইন করে রাখে, কারণ ওর হচ্ছে ট্যুর আর ট্রাভেলে। ওই জন্য ওর একটু মানে বেশির দিকে, ধরো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যেগুলো রয়েছে তারা সব রাতের দিকে কল টল আসে, তো ওই টাইমে ও একটু অ্যাক্টিভ থাকে রাতের দিকে। তো ওই কারণে হয়তো কোনো কাজ করতে করতে ওই দরজায় নক, ওটা তো একদম ভেরি কমন এখন দিতে। হয়তো কোনো কারণে তো জল নিতে, একটা মানুষের জল পিপাসা পেলে কি করবে বলো, হয়তো জল নিতে বেরিয়েছে, দেখলো চোখের সামনে দিয়ে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিছু একটা চলে গেল, গিয়ে মন্দিরের ওখান থেকে ঢুকে গেল, নাহলে যেই রুমটা খালি পড়ে আছে ওই রুমটার মধ্যে ঢুকে গেল। বললো এইরকম দেখেছি, ওই রকম না যে আশেপাশে হেঁটে বেড়াচ্ছে বা কিছু, সেরকম না। তবে হ্যাঁ ফিল করতে পারি সব সময় যে আমরা মানে ওরা তো 5 জনের মেম্বার, বলছে আমাদের 5 জনের বাইরে যে আমাদের ঘরে সব সময় একটা মানুষের এক্সিস্টেন্স আছে, এটা আমরা 5 জনের 5 জনেই বুঝতে পারি। আর সেটা 24 ঘন্টা, সেটা শুধু রাত না। বলো আমি বসে আছি, হয়তো বসে বসে কিছু করছি, বুঝতে পারলাম আমার পাশে এসে কেউ বসলো, কিন্তু এখন আমাদের ওটা ইউজ টু হয়ে গেছে। ওই এক এক সময় আমরা এরকম মানে ওরা বলে কথা বলে যায় যে দেখো আমরা যখন তোমার কোনো ক্ষতি করিনি আর তুমিও আমাদের কোনো ক্ষতি করি না, তুমি তোমার মতো থাকো, আমাদেরকে আমার মতো থাকতে দাও। ওরা এখন এইরকম হয়ে গেছে ব্যাপারটা। আমি ওদেরকে বললাম যে তোরা ফ্ল্যাট করছিস না কেন? বলছে তুমি জানো 3 বার করে উদ্যোগ নিয়েছি ফ্ল্যাট বেচবো, বেচে অন্য জায়গায় চলে যাব, 3 বার করে কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। একবার এমনও হয়েছে যে অ্যাডভান্স করে দিয়েছে, হাফ পেমেন্ট হয়ে গেছে, ফ্ল্যাট নিয়ে নেবে, সেই ওই যারা নেবে বলেছেন তাদের বাড়িতে একজনের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাডভান্সের টাকা তারা ফেরত নিয়ে, মানে ওরা যে বেঁচে চলে যাবে সেটাও করতে পারছে না। খুবই সমস্যাজনক। হ্যাঁ, এবার ও তো থাকে কাজের জন্য বাইরে বাইরে, ওর বোন থাকে কাজের জন্য বাইরে বাইরে, থাকেন এখন বাড়িতে 3 জন, ওর ঠাকুমা, মা আর বাবা, এখন তারা ভুগছে। কাকিমারও তো শরীর ভালো থাকে না, কাকিমার একদম শরীর ভালো থাকে না, মানে জ্বর সর্দি একটা ঠিক হয় একটা লাগে, একটা ঠিক হয় একটা লাগে। আর তাছাড়া কাকিমা এমনি অসুস্থ, উনি ক্যান্সারের পেশেন্ট, ওনার থ্রোট ক্যান্সার আছে। তো সেই হিসেবে আর এই সমস্ত কারণে ওনাদের কিছু না কিছু লেগেই থাকে। তাছাড়া ফিনান্সিয়াল ক্রাইসিস তো আছেই। মানে কিরকম ক্রাইসিস বলবো বলতো, এমন না যে রোজগার নেই, রোজগার আছে, কিন্তু কোথা থেকে যে টাকাগুলো বেরিয়ে যাচ্ছে তার কোনো হিসেব নেই। মানে রোজগারের পর রোজগার হয়ে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, কিন্তু সেভিংস নেই কোনো। না, বেশিরভাগ ক্ষেত্রে তাই শুনেছি, এইসব নেগেটিভ জিনিস যদি তোমার উপর ইয়ে করে না, মানে টাকা পয়সা বেরিয়ে যায়। আমার বোনের মান্থলি 70,000 ইন হ্যান্ড ও স্যালারি পায়, আমি একদম সত্যি কথাই বললাম। ওর বোনও অলমোস্ট ধরো 35 to 40 ওর বোন পায়, ঠিক আছে? তো দুজনের স্যালারি মিলিয়ে তোমার কি মনে হয় যে একটা 5 জন লোকের কলকাতার মতো জায়গায় ওদের সেভিংস কিছু তো এতগুলো বছর হওয়ার কথা ছিল? বলছে দিদি আমার 5 পয়সা সেভিংস নেই, 5 পয়সা না, কিন্তু আমাদের দিন কেটে যাচ্ছে। ওদের সেভিংস হবে কোথা থেকে? ওদের তো কারোর শরীর ভালো থাকে না তো। একবার তো ওই ঘটনাটা হলো। ও আচ্ছা, বাড়ি বেচার যখন উদ্যোগ নিল তখন একবার ওই ঘটনাটা হলো। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে সেকেন্ড টাইম যখন প্রথমবার ওইটা হলো, সেকেন্ড টাইম যখন বাড়ি বেচার উদ্যোগ নিল, আমার বোন 1 মাসের জন্য হসপিটালে ভর্তি হয়ে গেল, অ্যাপেন্ডিক্স। তুমি কোনোদিনও শুনেছো যে আজকে অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, কালকে অ্যাপেন্ডিক্স মানে ফেটে গেছে পেটের মধ্যে? আমরা ভেবেছিলাম ও বাঁচবে না, ডাক্তারও বলে দিয়েছিল যে 72 ঘন্টা না কাটলে আমরা কিছু বলতে পারবো না। বেঁচে গেলে তো ওর কপাল, আর যদি না বাঁচে তাহলে আফসোস করার কিছু নেই, কারণ অ্যাপেন্ডিক্স ভেতরে ফেটে গেছে। আজকে ধরা পড়েছে সকালবেলা, সন্ধ্যে 8টার সময় অ্যাপেন্ডিক্স ফেটে গেছে।
এক রেয়ার মাস শোনা যায়, কারণ হ্যাঁ, আগে থেকে ব্যথা হবে, অনেক সিমটম ওই দেবে। তো। আরে বাবা, কত লোক আছে হয়তো অনেক এমনও আছে আমার নিজের দেখা, পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না বলে ওষুধ দিয়ে দিয়ে আটকে রেখেছে প্রায় 1-1.5 মাস। সেখানে তারও বেশি অনেকে সকালবেলা, ঠিকও হয়ে যায়। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়েছে, শোয়ার 2-3 ঘন্টা পর থেকে পেটে ব্যথা উঠেছে। পেটে ব্যথা উঠতে 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 শ্বাসকষ্ট, যখন শ্বাসকষ্ট শুরু হয়েছে হসপিটালে ভর্তি করেছে। হসপিটাল থেকে সাথে সাথে এক্সরে করা হয়েছে, অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, ভর্তি নিয়েছে। ভর্তি হলো ভোর রাত, তখন কটা বাজে, প্রায় 4:30 ভোর রাতে, হ্যাঁ 4:30-5টা, 4:30-5টায় ভর্তি হয়েছে আইসিইউতে, ডাইরেক্ট আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে, কারণ দম আটকে গেছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। তো সেইখান থেকে রাত্রি 8টার সময় কাকিমা ফোন করে হাউমাউ করে কাঁদছে, আমার মেয়ে শেষ হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স ফেটে গেছে পেটের মধ্যে, হসপিটালে থেকে। আমরা সত্যি ভেবেছিলাম ও বাঁচবে না, একেবারে শেষ হয়ে গেছিল। ওরা ওই ঘটনাটার পর থেকে ওরা ফ্ল্যাট, হ্যাঁ, ওই ঘটনাটার পর থেকে ওরা এখন বলে আমরা বেচারও চেষ্টা করি না, বলছে বাঁচবো তবে তো রাখবো। ওই জন্য ওরাও এখন ওইভাবে অ্যাডজাস্ট করে নিই। বলছে হাঁটতে চলছে দিব্যি বুঝতে পারছি, পাশে কেউ হেঁটে গেল। বলছে এক এক সময় আমার মা রান্না করে, রান্নাঘরে দাঁড়িয়ে, বিশেষ করে ননভেজ যখন মাছ টাছ রান্না হয়, বলছে এক সময় মা এরকম রান্না হয়, মা রান্না হয়তো করছে, ওর মাতা মানে কাকিমা তখন ভয় রান্নাই বন্ধ করে দিয়েছে, এখন রান্না করে ওর বোন। ওরা তো এই মানে এই কি বলবো, লাস্ট কাকিমার এই লাস্ট যখন ডায়ালিসিস হলো, ওনার তো থ্রোট ক্যান্সার, তো ওনার যখন লাস্ট এই ডায়ালিসিস বলছি কেন, কেমোথেরাপিটা লাস্ট যখন ওনার হলো, ওইটা হওয়ার পরে তখন ওর বোন যে ও কলকাতায় ট্রান্সফার নিয়ে নিয়েছে, ও এখন বাড়িতে থাকে, বুঝলে, ওখান থেকে অফিস করে। তো এখন এই রান্না বান্নাটা সমস্ত ও করে। কি করে হয়েছিল সেদিন ওরকম অত সাংঘাতিক হচ্ছে, কাকিমা মাছের ঝোল ভাত রান্না করেছে সেদিন, বুঝলে, মাছের ঝোল রান্না করছে, মাছের ঝোলটা ফুটছে, ফুটতে ফুটতে উনি মানে আমরা নেই না স্মেল নিই, দেখবে অনেক দিন ধরে অনেক বছর ধরে যারা রান্না করে না তারা স্মেল করলে বুঝতে পারে যে তোমার নুন কম হয়েছে না কি হয়েছে, এটা প্রচুর এক্সপিরিয়েন্স হলে থাকলে হয়। তো কাকিমার কোন স্মেল করতে গেছে যে নুন টুন ঠিক হয়েছে কিনা দেখার জন্য, বলছে এরকম করে নিচু হয়ে স্মেল করতে গেছে, হঠাৎ করে মনে হলো কে যেন ধাক্কা মারলো, মানে উনি যদি ব্যালেন্সটা রাখতে না পারতো, পুরো গরম ঝোলের কড়াইয়ের মধ্যে ওনার মুখটা, আর ওইটা উনি মানে হঠাৎ করে ঠেকাতে গিয়ে কি হয়েছে, ওই যে টাওয়াল রাখা থাকে যে এগুলো থাকে না, ওনার তো এমনি তো গলায় সমস্যা, উনি তো একজন ক্যান্সারের পেশেন্ট, ওই গলার ওই টাওয়াল রাখার ওই জিনিসটা উনি মানে ধরে ফেলে নিজেকে আটকাতে গিয়ে। আর ওই যে প্রেশারটা পড়ে না একটা, ধরো কাঁধের শোল্ডারের কাছ থেকে তোমার বিশাল বড় একটা পেশেন্টই ধাক্কা পড়লো, ওইটা কি লেগেছে ওনার গলায়, আর গলায় লাগার সাথে সাথে ওনার একদম গলা দিয়ে রক্ত পড়ছে। ওই কেসটা হওয়ার পর থেকে তারপরে প্রচুর ট্রান্সফার নিয়ে কলকাতা চলে আসে, উনি রান্না বান্না করা বন্ধ করে দিল, এখন প্রচুর রান্না করে। বলে আমরা প্রচুর মানে ওর বোনের সাথে একদিন এরকম কথা হচ্ছে, বলছে দিদি আমি একদিন রান্না করছি, আমি পরিষ্কার বুঝতে পারছি কেউ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। বলছে আমরা এখন আর পাত্তা দিই না, দেখেও দেখি না, বুঝেও বুঝি না, এরকম ভাবে চলি। আছে থাক একটা বিষয়। হ্যাঁ, কি করবে, কিছু তো করতেও পারছে না, অনেক রকম চেষ্টা করে দেখেছে। বলছে আমরা এখন হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, পয়সার মনে পয়সা চলে যাচ্ছে, কত পয়সা, শুধু এই এক জিনিসের পেছনে আমরা কত পয়সা খরচা করলাম। তারপরে আমাদের কারো শরীর ভালো থাকে না, ওর দাদি মানে ওই ঠাকুমা যে সেই যে ওনাকে যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যে কোমরের হাড় ভাঙলেন, সেই যে উনি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে সেই যে বিছানায় পড়লো, দীর্ঘ আজকে 8 বছর উনি এরকম বিছানায় পড়ে আছে। মানে এখন কিরকম আছে মানে বললাম না তোমায়, ওই মানে ওনার এখন বেডরুম করে দিয়েছে একদম লাস্টের রুমটা, বাথরুমের পাশেই, ওই বাথরুম, বেডের থেকে উঠে বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরিয়ে বেডে, এই হাঁটাটুকুনি উনি করে। আর তাছাড়া বিছানায় শোয়া বসা উনি কোমরে জোর দিতে পারে না। শুনতেও খারাপ লাগে, তাই না? বলবো বলো, ওদের এখন এরকমই চলছে, আর বলছে এটা এরকমই চলবে। মাঝখানে আমার সাথে একটা কি হয়েছে জানো, আমি গোয়া গিয়েছিলাম, বুঝলে, আমার অফিসের কাজে। এবার আমাদের তো ইসের কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি, তো ইভেন্ট ম্যানেজমেন্টের এবার আমাদের ওখানে একটা ফাংশন চলছিল, ওটা 3 দিনের ফাংশন ছিল। মানে এটা কি ওই ঘটনার সাথে রিলেটেড না আলাদা? না, এটা একটা অন্য একটা ঘটনা তোমার সাথে শেয়ার করি। মানে ওটা তাহলে কি শেষ হয়ে গেছে? ওটা শেষ, হ্যাঁ, ওটা এখনো কোনো সলিউশন নেই গো, এখনো পর্যন্ত ওটা ওরকমই চলছে। মানে ওই ঘটনা যেটা কনক্লুশন সেটা হচ্ছে যেটা বুঝলাম
সেখানে কনক্লুশনটা এটাই যে তুমি অ্যাডজাস্ট করে তোমায় থাকতে হবে। যদি থাকতে পারো ভালো কথা, না থাকতে পারলে সমস্যা তোমার, তুমি বেরিয়ে যাও। তোমাকে ওকে সহ্য করে নিয়ে থাকতে হবে। ইভেন তুমি ওটা বিক্রি করতেও পারবে না, তুমি ওটা মানে কোনো তুমি আছো, তোমাকে বুঝে নিয়ে থাকতে হবে। যদি থাকো তো থাকো, তোমাকে থাকতে দিয়েছে দয়া করে, তুমি থাকছো। তুমি যদি থাকতে পারো তুমি থাকো, না থাকতে পারলে রাস্তা পরিষ্কার আছে, বেরিয়ে যাও। ওদের এখন সলিউশন ওদের এইটাই যে বেরিয়ে যাও, কিন্তু ওরা সেটা পাচ্ছে না। ওরা ফিনান্সিয়ালি সেইভাবে এখন এই মুহূর্তে সেরকম ক্যাপাবিলিটি নেই যে একটা 4 BHK ফ্ল্যাট চট করে পেঁচে দিয়ে চট করে নিজেদের জন্য একটা নিয়ে চলে যাবে। কারণ দীর্ঘ এতগুলো বছর ধরে ওদের শরীরের কন্ডিশন একের পর এক যা গেছে না, ওদের মানে ও আমায় বলে না দিদি আমার 5 পয়সা সেভিংস নেই, শুধু ঠাকুরের ইচ্ছা আমাদের চলে যাচ্ছে। কামাচ্ছি, আমাদের ইনকাম আসছে, দুজনে মিলে ঢালছি, কিন্তু চলছে, নেই কিছু। আর এই চললো। আর একটা যেটা আমি তোমার বলছিলাম সেটা হচ্ছে এই জাস্ট 1 মাস আগের কথা। আমি আমার অফিসের থেকে ইভেন্টের থেকে গোয়া গিয়েছিলাম। এবার আমাদের কিরকম বলো তো, ধরো আমরা তো টিম শুদ্ধ যাই, একা যাই না, ধরো সাথে 4-5 জন করে থাকি। তো এবার আমাদের জন্য মানে যেখানে ধরো আমরা ইভেন্ট ভেনিউ যেখানে নিই, যেখানে আমাদের ইভেন্টটা চলবে, সেটার সাথে হোটেল রিলেটেড নিই, মানে শুধু ব্যাংকুয়েট হল আমরা নেই না, বুঝলে? হোটেল প্লাস ভেনিউ আমরা ওই রকম নিই, রিসর্ট প্লাস ভেনিউ, হোটেল প্লাস ভেনিউ। মানে হোটেল আছে তোমার তো যদি কোনো গেস্ট আছে সাডেনলি থাকে না, হয়তো যেতে পারেনি, ওনাদের রুমের দরকার হয়, তখন ওই জন্য আমরা ওই মানে রুমের সাথেই ব্যাংকুয়েট বুক করি। তো বুক করা তো থাকে না, যার জন্য হোটেলটা এই জন্য নেওয়া হয়, কারণ সাডেনলি কোনো বুকিং এর দরকার হলে তখন ওখান থেকে বুকিং পেয়ে যাওয়া যায়। তো আর আমরা যে স্টাফরা যাই, আমাদের থাকার দরকার হয়, আমাদের জন্য তখন 2-3টে রুমের দরকার হয়, তখন এই সব কারণে ওই রকম ভাবে আমরা ভেন্যু সেট করি। তো আমরা যেখানে এইবার গিয়েছিলাম গোয়া, আমাদের এরকম মাঝে মাঝেই যাওয়া হয়, এখানে ওখানে সেখানে মাঝে মাঝেই আমাদের যাওয়া হয়, আর আমাদের থাকে এরকম বাইরে ইভেন্ট থাকে। তো গেছি, তা আমরা না এবারে গিয়েছিলাম যখন একটা ফ্ল্যাট বুক করেছিল। গোয়ার সিস্টেম আছে এক রকমের, কি বলতো, ধরো স্টুডিও অ্যাপার্টমেন্ট, বুঝলে? স্টুডিও অ্যাপার্টমেন্ট রেন্ট পার ডে ধরো পার ডে কিরকম ধরি, এবার ডিপেন্ড করে যে 1 BHK না 2 BHK না 3 BHK। এবার ধরো একটা 1 BHK তুমি ধরো 4 দিনের জন্য পার ডে রেন্টে নিলে, মানে ওখানে সবকিছু আছে, তোমার ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মানে সমস্ত স্টুডিও অ্যাপার্টমেন্ট। মানে তুমি শুধু জামা কাপড় নিয়ে ঢুকলে, 4টে দিন থাকলে, ওখানেই তুমি রান্না বান্না করলে, খেলে দিলে, বেরিয়ে চলে গেলে, তুমি তোমার লাগেজ নিয়ে বেরিয়ে চলে গেলে, এই হচ্ছে সিস্টেম। এবার এগুলো একটু কস্টলি, বুঝলে? তো এগুলো ধরো একটা 1 BHK পার ডে ধরো 10 থেকে 15,000 টাকা ভাড়া থাকে। যেহেতু তোমার নিজেকে কিছু করতে হচ্ছে না, তোমার ইনফ্যাক্ট খাওয়ার এক চামচ থেকে শুরু করে সমস্ত তুমি পাবে, মিনিমাম মশলাটুকুনি পর্যন্ত থাকে, নুন হলুদ যেগুলো কমন। বাকি এবার এক্সট্রা যা তোমার লাগে সেগুলো তুমি নিয়ে আসো, সেটা তোমার ব্যাপার, বুঝতে পারলে? মানে সমস্ত কিছু তোমার ফিঙ্গার টিপসে, তোমার শুধু নিজেকে করে খেতে হবে। এবার হ্যাঁ, আরো একটা ব্যাপার আছে, ওখানে যারা যেন মেনটেনেন্সের লোক রয়েছে, মানে মহিলা যারা কাজ করে না, ধরো যে ঝাড় দিয়ে চলে গেল সিঁড়ি ফিরি, এবার তুমি যদি ওই 3-4 দিনের জন্য ওদের কাউকে বললে যে তুমি রান্না করতে পারলে আমায় রান্না করে দেবে, ও এসে তুমি বাজার করে নিয়ে এসে জিনিসগুলো দিলে, উনি এসে সকালবেলা যখন তোমার ফ্ল্যাট ঝাড় দিতে এলো, তখন ওই রান্না করে দিয়ে বেরিয়ে চলে গেল, ওই 4 দিনের টাকা নেবে পার ডে হিসাবে, এরকম সিস্টেমও আছে, বুঝলে? তা আমরা রান্নার লোকটা নিইনি, আমরা বলেছিলাম আমরা 4টে মেয়ে ছিলাম আর 2টো ছেলে ছিলাম। তো আমরা বললাম যে আমাদের নিজের 4টে মেয়ে রয়েছি, মানে হাতে হাতে করে হয়ে যাবে, আর বাইরে গেলে তো পঞ্চব্যঞ্জন কেউ খায় না, এক তরকারি ভাতেই হয় বেসিক্যালি। তো বললো ওটা হয়ে যাবে বলে আমরা রান্নার লোকও রাখিনি। তো ওরকম আমাদের 3 BHK নিয়েছিলাম একটা, যেহেতু আমরা 4টে মেয়ে 2টো ছেলে ছিল, আমরা 2টো রুমে দুজন, আর ওই 2টো রুমে 2টো ছেলে ছিল। তো আমাদের 3 BHK ফ্ল্যাটটা যেটা, সেটা আমাদের ওটার পার ডে 45,000 টাকা রেন্ট, বুঝলে? এবার আমাদের নেওয়া হয়েছে 4 দিনের জন্য। ভালো কথা, প্রথম দিন যেদিন গেছি খুবই ভালো সিস্টেম, সবকিছু হাতের ওপরে, গেলাম গিয়েই সাথে সাথে কফি টফি সব ছিল, আমরা কফি করলাম, খেলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা যে যার মতো চলে গেছি সাইডে, আমাদের যেখানে মানে ব্যাংকুয়েটে আমরা বেরিয়ে চলে গেছি। ওখানে গিয়ে কাজ করে রাত্রিবেলা ফিরেছি, তখন বাজে প্রায় 1টা-1:30। এসছি, প্রচন্ড টায়ার্ড, এক তো জার্নি, তারপরে সারাদিনের খাটনি, এসে খেয়েছি শুয়ে পড়েছি। সেদিনকে কিছু বুঝতে পারিনি। নেক্সট দিন যেদিনকে মেন ফাংশন, সেই দিনকে
এবার সেদিনকে কি হয়েছে, মানে ফাংশন চলছে তখন, ওটা ছিল মানে ফুল নাইট ছিল সেদিন, তো ফাংশন চলছে। আর এইখানে ফুল নাইট মানে একদম ভোর পর্যন্ত না, ফুল নাইট মানে ওরা ধরে সন্ধ্যে 6টা থেকে রাত 3টে পর্যন্ত। এবার যখন এবার পার্টি চলতে মাঝখানে একবার আমার মানে আমি তো সেই সকালবেলা বেরিয়ে গেছি 10টার সময়, ভাবলাম একবার ইউনিফর্মটা চেঞ্জ করে একবার শাওয়ার নিয়ে তারপর যাব। এবার আমি এসে আমি আমার কালিগকে বলে ওর কাছ থেকে চাবিটা নিয়ে চলে এসেছি। এবার চাবি নিয়ে এসে আমি জাস্ট ঘরে আমার ইউনিফর্মটা চেঞ্জ করে একটা ঘরের একটা ড্রেস পরে বসে জল খাচ্ছি। এবার জল খেতে খেতে হঠাৎ করে আমার মনে হলো আমার তো জামা কাপড়গুলো আমি বাইরে শুকোতে দিয়ে এসেছিলাম, নিয়ে আসি। এবার আমি সকালবেলা 8টা সাড়ে 8টায় স্নান করেছি। আর যেই টাইমের কথা আমি বলছি সেই টাইমে তখন মানে গোয়ায় তখন খাখা করছে রোদ, মানে তোমার চামড়া পুড়ে যাবে এত গরম, বুঝলে? সেই রকম রোদ, মানে তুমি মানে জামা কাপড়টা মেলতে যে তুমি কয়েকটা সেকেন্ডের জন্য ব্যালকনিতে যাবে, তোমার সেখানে গিয়ে দাঁড়াতেও পায়ের নিচে জ্বলে যাবে, এত রোদের তেজ। এবার ওই রকম রোদে ওই রকম গরমে আমি সকাল 8টা সাড়ে 8টা স্নান করে জামা কাপড়গুলো মেলে গেছি। আর রাত্রিবেলা তখন কটা বাজে, প্রায় 8:30 9টা, যখন আমি সেকেন্ড হাফে আমার মানে আমার 8 ঘন্টার জন্য ব্রেক থাকে, আমি 8 ঘন্টার ব্রেকে এসেছি, ভাবলাম একটু শাওয়ার নিলে ফ্রেশ লাগবে। সেই টাইমে এসে কি করে জামাগুলো থেকে জল টপকাতে পারে, ঠিক মনে হচ্ছে যেন এই মাত্র কেউ পরে ছেড়ে রেখে দিয়ে গেছে। আচ্ছা গেল, আমি ভাবলাম হয়তো অন্য কেউ মাঝে কেউ এসে ছিল, হয়তো পড়ে ঠরে গেছে, ধুয়ে মেলে রেখে দিয়ে গেছে। আবার আমি ভেবেছি সেটা হয়তো হাত কিছু রাখতে গিয়ে পড়ে ঠরে গেছে, কারণ সেখানে আরো 4টে মেয়ের জামা কাপড় রয়েছে, তো ভেবেছি হয়তো সেটা হয়েছে। আমি ভেবেছি হয়তো আমার জামাটা পরে গিয়েছিল, উপরে ধুয়ে তুলে রেখে দিয়ে গেছে, হয়তো এখন ভেজা। আচ্ছা ভালো কথা, আমি একটা অন্য জামা বার করলাম, অন্য জামা বার করে রেখে এসে আমি ওই হলে বসে মোবাইলটা করছি আর জল খাচ্ছি। তো জল খেতে খেতে আমি কফি করব বলে মাইক্রোওভেনের সামনে কাপে জল দিয়ে রেখে ফোন আনতে গেছি। ফোন নিয়ে এসে আমি দেখছি মাইক্রোওভেনটা আমি খুলে রেখে গেছিলাম, কাপটার সামনে রাখা। আমি এসে দেখছি কাপটা ভেতরে রাখা, মাইক্রোওভেনটা খোলা। আমার না মানে কিছুক্ষণের জন্য না মনে হলো কি আমার না মাথা ঘুরে আমি এক্ষুনি পড়ে যাবো। কারণ একটা 5-10 মিনিটের হেরফেরে কারুর এত মনের ভুল হতে পারে, যেই কাপটা আমি মাইক্রোওভেনের সামনে রেখে গেছি সেই কাপটা মাইক্রোওভেনের ভেতরে। আমি না কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে দাঁড়িয়ে গেছি, একদম চুপ। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে ভালো কথা, হতে পারে হয়তো রেখেছি, ফোনের দিকে মন ছিল, খেয়াল নেই। আমি কফি করেছি, কফি খেয়েছি, স্নান টান করে রেডি হয়ে আবার চলে গেছি। এবার এসছি যখন ফাংশন শেষ হওয়ার পরে, তখন বাজে প্রায় 3টের সময় এসছি। আমার আগে ওরা, কেন যেহেতু আমি 8 ঘন্টার রিলিফে এসছিলাম, তা যার জন্য আমাকে তখন 3টে পর্যন্ত থাকতে হয়েছে। আর যারা ওই 8 ঘন্টার ব্রেকটা নেয়নি তারা সবাই 2টোর সময় চলে এসেছে। এবার এরা যারা 2টোর সময় এসে ওরা শুয়ে পড়েছে, খেয়ে দিয়েই এসেছে, কারণ সেদিন আর রান্না করিনি, সেদিন আমরা ওখানেই খেয়েছি। এসে ওরা শুয়ে পড়েছে ফ্রেশ হয়ে। আমি এসেছি ওদের 1 ঘন্টা পরে। আমি এসেছি, এসে চাবি দিয়ে খুলে ঢুকেছি, আবার শাওয়ার নিয়েছি, শাওয়ার নিয়ে গিয়ে শুয়েছি, কারণ প্রচন্ড গরম তখন, প্রচন্ড, মানে সে বোঝাতে পারবো না এত গরম। দিয়ে সেই আবার এসে শাওয়ার নিয়ে সদ্য গিয়ে শুয়েছি, চুল ভেজা শুয়েছি। শুয়ে মোবাইল টিপতে আর ওখানে না প্রচন্ড মশার জ্বালাতন বলে না, আমি না জানলার নেটটাকে দিয়ে রেখেছিলাম, বুঝলে? জানলাটা এক সাইডে আটকানো, এক সাইডে শুধু নেট দেওয়া। এবার হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো যে মানে জানলার বাইরে কেউ কিছু একটা দেখলাম, দেখলাম। এবার আমি ভাবলাম কি হয়তো হবে না, আমি মোবাইলের দিকে মন রয়েছে সেই জন্য হয়তো ওটা ওরকম হয়েছে কিছু। আমি আবার অপোজিট সাইডে ঘুরে গেলাম। অপোজিট সাইডে ঘোরার সময় আমি জানলার দিকে মুখ করে শুয়েছিলাম, ঠিক আছে? অপোজিট সাইডে যখন ঘুরছি তখন ওই যে 2-4 সেকেন্ড, ওই 2-4 সেকেন্ডের মধ্যে আমার ঘোরার সময় কেন জানি না আমার আর চোখে তাকানো যেটা বলে না, ওইভাবে আমি জানলাটার দিকে যখন তাকালাম আমি স্পষ্ট দেখতে পেলাম ওখানে কাউকে দাঁড়িয়ে থাকছে। দেখতে পেয়ে না আমি এই পাশে ঘুরবো কি, আমি লাফ দিয়ে আমার পাশে যে শুয়েছে তার গায়ের ওপরে, আর আমি যেই ওর গায়ের ওপরে পড়েছি ও উঠে রেগে গেছে। ঘুমের চোখ একটা মানুষ, খুব স্বাভাবিক, রেগে গেছে, আমার পাগল হয়ে গেছিস নাকি তুই, এই সেই হানাটানা। বলছে কি হয়েছে তোর? এবার ও যখন দেখছে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি, তখন ও শান্ত হয়ে লাইট জ্বালিয়েছে, কি হয়েছে? আলাম কিছু হয়নি, আমি বাড়ি যাবো।
বলছে কি মাথা টাথা খারাপ হয়ে গেছে, রাত্রি 3:30 বাজে তুই এখন বাড়ি যাবি? আমি বললাম আমি জানি না, আমি এক্ষুনি বাড়ি যাবো। বলছে কেন, কি হয়েছে? বলছে কিছু। আমি বললাম না কিছু না, আমি বাড়ি যাবো, তুই এক্ষুনি আমার জন্য যা হোক ব্যবস্থা কর, কিছু যদি না হয় আমি ক্যাব করবো। বলছি এখান থেকে ক্যাবে মানে গোয়া থেকে ব্যাঙ্গালোর ফেরা মানে হচ্ছে কিছু না হলেও কম করে 10,000 থেকে 12,000 টাকা খরচা। তুই পাগল আছিস? মানে কালকে সকালে আমাদের বাস, আমরা চলে যাবো, ঠিক আছে, দুপুরে বাস, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের প্রোগ্রাম শেষ, তুই সেখানে আজকে এরকম শুধু রাত্রিটুকুর জন্য? কিন্তু আমি না ওদেরকে বলতে পারছি না যে আমি কি দেখলাম, আমি কি করে বলবো? আমরা রয়েছি 14th ফ্লোরের ওপরে, ওখানে কে দাঁড়িয়ে থাকবে? তুমি আমায় বোঝাও, 14th ফ্লোরের ওপরে যেখানে, আর এইখানে সাউথে না আর একটা জিনিস, এইখানে বিল্ডিং এর সিস্টেম কি বলতো, আমরা যে না ওই যে জানলার ওপরে থাকে না, মানে ধরো বৃষ্টির জল আটকানোর জন্য দেওয়া থাকে, ওটাকে কি বলে, যেখানে দাঁড়ানো যায়, ছোটবেলায় আমরা খেলতাম না অনেক সময় বাচ্চারা, হ্যাঁ শেড গুলো, ওগুলোকে সানসেট, হ্যাঁ, এইখানে থাকে না জানো তো। এইখানে বিল্ডিং এ এই যে জানলা ঠালনা যে বাইরের দিকে বড় বড় পিসে যে হয় না, ওরা পারে কি বলতো, তোমার যেইটুকুনি জানলা, শুধু জানলাটুকুনির কভার, বুঝতে পারলে? আমাদের যেমন কি হতো, জিনিসটা পুরোটা একটা স্ল্যাব করা থাকতো, আমাদের ওখানে এখনো আছে, পুরোটা একটা স্ল্যাব করা থাকে যেখানে একটা মানুষ খুব ভালোভাবে দাঁড়াতে পারে। কিন্তু এখানে সেটা না, এখানে তুমি দাঁড়াতেই পারবে না, কারণ এখানে যেইটুকুনি তোমার বাইরে, জানলার বাইরের যেটুকু লেন, শুধু সেইটুকুনি উপরে ছাদটা দেওয়া, একটা মানুষ ওখানে দুটো পা ফেলে ঠিক মতো, মানে এবার জানলা যদি বড় হয় তাহলে ঠিক আছে, তা না হলে পরে দাঁড়াতে পারবে না, ছোট ছোট জানলা হলে পারবে না। আর ওইখানে হোটেল রুমের নিচের জানলা তুমি বুঝতেই পারছো, 14th ফ্লোরের ওপরে, ওখানে কে দাঁড়িয়ে থাকবে? তুমি আমায় বোঝাও, আমি কি বলবো ওদেরকে? এবার ওখানে তো আমি একা নেই, আমি যে ওদেরকে বলবো, এবার তো আর বাকি যে 5-6 জন রয়েছে, তো রই লেগে যাবে রাত্রিবেলা, সবাই মিলে ভয় পেয়ে যাবে। ওই জন্য আমি চুপ করে রয়েছি। আমাকে বলছে তুই একটু বস, জল খা, আমাকে কফি করে এনে দিল, কফি খাবো, তুই কফি খা, একটু শান্ত হ। দিয়ে এই করে করে করতে 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 যখন দিনের আলোটা উঠেছে, তখন আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি। পরে যখন ঘুমটা ভেঙেছে তখন প্রায় 11:30-12টা মতো বাজে। উঠেছি, দেখছি ওরা সবাই হলে বসে আছে গোল করে, কারণ আমাদের 3:30টায় বাস, আমরা বেরিয়ে যাব, আমরা চলে যাব। চলে গেলে পরে আর নেক্সট ফাংশনের জন্য আমরা গিয়ে যাদেরকে রিলিভার দেবে তারা আবার আসবে, তো আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এবার আমি উঠেছি, উঠে মাথার যন্ত্রণায় তো আমার ছিঁড়ে যাচ্ছে প্রচন্ড, কারণ সন্ধ্যে থেকে আমার জ্বর, আমার বাসে আমি জ্বর নিয়ে বাড়ি ফিরেছি, কারণ সকালে ঘুম থেকে উঠেছি থেকে মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথা প্রচন্ড যন্ত্রণা। এবার তখন যিনি একটা জানতে পারলাম, আমাদের মধ্যে নেহা বলে একটা মেয়ে ছিল, ঠিক আছে, ও আর একটা রুম যেটা ছিল সেই রুমটায় ও শুয়েছিল। এবার ও ঠিক সেম জিনিসটা ও বলছে, আমি যে বললাম না যে জামা কাপড়ের বিষয়টা, ওটা সত্যি, ওটা নেহাই রেখেছে। নেহা বলেছে যে আমাকে, আর ও রেখেছে কি কারণ আছে তার, আমাকে বলছে সকালবেলা, বলছে তুমি কিরকম গো, আর ও আমার থেকে একটু ছোট, বুঝলে, ও আমার থেকে একটু ছোট, আমাকে দিদি দিদি বলে, বলছে তুমি কিরকম গো, তুমি ওরকম জামা কাপড় গুলোকে বাথরুমের মেঝেতে ফেলে রেখে চলে গেছো? আলাম মামার জামা কাপড় বাথরুমের মেঝেতে? কোন বাথরুমের মেঝেতে? বলছে কোন আবার কিসের এই যে বাথরুমে তুমি স্নান করে জামা কাপড় গুলো ড্রেনের কাছে পড়ে আছে, তুমি এরকম ভাবে ফেলে রেখে চলে গেছো? আর আমি বললাম আমি জামা কাপড় ব্যালকনিতে মেলে রেখে গেছি। বলছে মেলে? আমি যখন সন্ধ্যে 6:30 নাগাদ একবার এসেছিলাম শাওয়ার নেবো বলে, চেঞ্জ করবো, ইউনিফর্ম ঘেমে গেছে, তো তখন এসে ভাবলাম একবার শাওয়ার নিতে গিয়ে আমি ওয়াশরুমে গেছি, গিয়ে দেখছি তোমার জামা কাপড় সমস্ত ড্রেনের কাছে পড়ে রয়েছে, নোংরা। মানে কিরকম বলতো, ধরো আমি এখনই জামাটাকে যদি বাথরুমে ছেড়ে স্নান করে বেরোই, তাহলে মানুষের যে মানে খুলে এরকম মেঝেতে ফেলে দেয়, ঠিক যেরকম থাকে ঠিক সেই রকম ড্রেনের কাছটায় পড়ে আছে। বলছে আমি ওই রকম দেখে ধুয়ে তোমার জামা মেলে দিয়ে গেছি। ও ওই কাজ করে রেখে দিয়ে গেছে 6টা 6:30 বাজে, আমি এসেছি 8টার সময়, আমি এসে দেখেছি আমার জামা ভেজা ব্যালকনিতে মেলা। আমি বাড়ি মানে কোন রকম, আর ওখানে তো কোনোদিনও, তারপরে বাড়ি এখানে আসার পরে তখন আমি আমাদের যে বুকিং যে করে আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে, তখন আমি ওই ম্যাডামকে এই ঘটনাটা জানাই। জানানোর পরে ওনাকে বলি ম্যাডাম ওইটা ব্যান্ড করে দিন, ওটাই না। এবার ঘটনাটা ওইটার হচ্ছে, ঘটনা আমাদের যখন বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর বাস স্ট্যান্ডটা আমাদের ওখানে যে বাসের পিক আপ পয়েন্টটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, তো বাসের পিক আপ পয়েন্টটা আমাদের হোটেল থেকে খুব একটা দূরে ছিল না, কাছাকাছি, একদমই কাছাকাছি ছিল। তো ওখান থেকে আমরা রেগুলারই ওই বাস স্ট্যান্ড ক্রস করেই চা খেতে যাওয়া, ধরো মানে যে একটা দিন, যে প্রথম দিনটা তো কোনো কাজ বাজ সেরকম ছিল না, তো
ওই অফিস থেকে ফেরার সময় অফিস বলছি কেন, ভেন্যু থেকে কাজ বাজ হয়ে গিয়ে যখন বেরিয়ে একটু হেঁটে এদিকে ঘুরতে গেছিলাম, তখন ওইখানে চা খেতে গেছিলাম। এবারে পরের দিনকে না বাড়ি যাওয়ার সময় আমার ওই চায়ের দোকান যে সেদিনকে আমাদেরকে গল্প করছিল, আমি আজকে এখানে 10 বছর ধরে আছি, এখানে আমি ব্যবসা করি। সেই লোকটা আবার কর্ণাটকার লোক, সাউথ ইন্ডিয়ান, বুঝলে? তো সে সেখানে ওই দোকান, ওই চায়ের দোকান, আমরা চায়ের দোকান আপনি ওখান থেকে এখানে বলছে না আমার ছেলে এখানে পড়াশোনা করে, আমরা এইখান মানে সাউথ ইন্ডিয়ান, আর ওনারা গোয়ার আদিবাসী। তো ওনার ওখানে ওরকম কথা বলতে আমরা এই লোকটা তো অনেক পুরনো, একবার জিজ্ঞাসা করে দেখতে উনি কিছু জানে কিনা। তা আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেছি, বলছে হ্যাঁ ওই ফ্ল্যাটের তো সমস্যা আছে দিদি। ওই বললাম তো ওটার ঘটনাটা কি? বলছে কিছু না, ওখানে ডিম্যালো ডিসুজা বলে একজন ম্যাডাম থাকতেন, ওনার ওই ফ্ল্যাটটা ছিল, ওটা ওনার নিজস্ব ফ্ল্যাট ছিলেন। তো ওনার মানে হাজবেন্ড মারা যান অনেকদিন আগে, ছেলের বউ যে তারা ওনাকে মানে মিথ্যে কথা বলে ওনাকে ওখানে রেখে দেয়, মানে তুমি থাকো, ওরা ইউএসএ শিফট হয়ে গেছে, বুঝলে? বলে গেছে যে এখন তোমার ভিসা ভিসা পাসপোর্ট হয়নি, তুমি থাকো, আমরা এসে তোমায় নিয়ে যাব। তো সে তো আজও গেছে কালো গেছে, জীবনে কোনোদিনও ফেরত আসেনি। আর ওই মহিলা খুব ডিপ্রেশনে চলে গেছিলেন, ডিপ্রেশনে গিয়ে মানে ওনাকে ওখানে একদিন মৃত পাওয়া যায়। এবার কিভাবে মারা গেছে কি বৃত্তান্ত কেউ কিছু জানে না, কিন্তু উনি দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগেছেন। এবার উনি সুইসাইড করেছেন না কি কারণ কেউ জানে না। ওই আমি যেটা দেখেছি সেটা মহিলা অবয়বী ছিল। আমি যখন ওনায় বললাম, উনি আমায় তখন ওই ঘটনাটা বললেন যে হ্যাঁ এটার এরকম একটা ব্যাপার আছে। তাহলে উনিও হতে পারে। হতে পারে মানে আমি তো কিছুক্ষণের জন্য যেটুকুনি দেখেছি সেটুকুনি আমার হাড়পিটি কাঁপানোর জন্য কাফি ছিল। আর বলতে গেলে ভয় পাওয়ারই বিষয় না, একটা ভাবো না মানে কিরকম চিন্তা করা। সব থেকে আশ্চর্য যেই কাপটাকে আমি সামনে রেখে দিয়ে চলে গেছি, সেটা কি করে মাইক্রোওয়েভের ভেতরে চলে যেতে পারে তুমি আমায় বলো তো, যদি কেউ সেটাকে রিপ্লেস না করে। আর 5টা মিনিট আমি মানে কাপ মাইক্রোওয়েভে দিতে যাবো, কাপটা আমার ফোন এসছে, আমি ফোনটা নিতে বেডরুমের ভেতরে গেছি। কতক্ষণ লাগে কিচেন থেকে বেডরুম থেকে কিচেনে যেতে আসতে? আমি ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট ধরলাম। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি ভুলে যাবো আমি কাপ কোথায় রেখে গেছি। না সেটা তার মধ্যে বারংবার না, তার সাথে অন্য ঘটনার বোঝা যাচ্ছে, রিলেট করা যাচ্ছে যে এটা এরকম হলো। ওই জিনিসটা আজ সকালবেলা যেটা হলো, আচ্ছা ঠিক আছে আমার একার নয়, ভুল হতে পারে। তাহলে আমি যে জামা কাপড়টা স্নান করে মেলে রেখে গেছি, আর আমাদের মধ্যে আরো একজন মেয়ে ছিল, ওর নেত্রা ওর নাম, ও বলছে না, আমি বলার আগেই ও বলছে হ্যাঁ তো ফেলে রেখে যায়নি, ও তো জামা কাপড় একসাথে আমার জামাও ও ধুয়ে মেলে রেখে দিয়ে গেছে, আমার জামা তো শুকিয়ে গেছে। বলছে আমি না পেলে কেন জামাটাকে ধুয়ে আবার মেলে দিয়ে আসবো? আমি তো এসে পেয়েছি ওটা ড্রেনের কাছে পড়ে আছে, আমি আমার জামা কাপড়ের সাথে আবার কেচে মেলে দিয়ে গেছি। এটা কি করে? তাহলে কি ও আমার মিথ্যা কথা বললো? ওর লাভটা কি? এই হচ্ছে ঘটনা। আমি গোয়া থেকে সেই বাড়ি এসেছি, পরে আমি কত 1 সপ্তাহের উপরে জ্বরে ভুগেছি জানো। 1 সপ্তাহের উপর আমার নিজের জানলার দিকে তাকাতে তখন ভয় করতো। স্বাভাবিক না? আর এইসব ঘুরতে গিয়ে এরকম একটা যদি ঘটনা ঘটে, সেখানে অনেক ধরনের চিন্তা হয়, অচেনা জায়গা কিভাবে কি করবো, বাই চান্স কিছু হয়ে গেলে। পার ডে মানে আমাকে পরে এইচআর যে ম্যাডাম, সে বলছে তুমি যখন প্রথম দিনই বুঝতে পারলে তাহলে তখন কেন বললে না শিফট করে দিতে? হলো আমি তো প্রথম দিন বুঝতে পারিনি, আমি তো যেদিন বুঝতে পেরেছি তার পরের দিন সকালবেলা আমরা চলেই এলাম। তখন আপনাকে বলে কি করতাম? বললাম আমরা 4 দিনের জন্য তাকে টাকা দিয়েছি, 4 দিনের সব অ্যাডভান্স টাকা দেওয়া, বা 4 দিনে 45,000 টাকা পার ডে। বাপরে, এত টাকা ভাড়া? ওখানে ওরকমই। আর ওটা পুরো অ্যাপার্টমেন্ট, বললাম না 3 BHK একটা ফ্ল্যাট পুরো। আর তার মধ্যে কি নেই? সব ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, গিজার, হিটার, ফ্রিজ, টিভি, ওয়াইফাই। ফ্রিজ, টিভি, ওয়াইফাই সব। যাই হোক, বেঁচে যে ফিরেছে এটাই। বাপরে বাপ, আর বলো না। তার মধ্যে আমার তো এমনি একটু সমস্যা আছে, আমি নিজেই চলি সবসময় সাবধানে ভয়ে ওই যাচ্ছি। ঠিক আছে পিউ, তাহলে শেষ করছি নাকি? হ্যাঁ শেষ করো। ওকে ভালো থেকো। হ্যাঁ একদম। ওকে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমরাও যদি এমন ঘটনা পডকাস্টে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।
বেশি বেশি করে কন্ট্যাক্ট করো আর ভালো ভালো ঘটনা কালেক্ট করো। আর না হলে তো পডকাস্ট চলবে না, কারণ তোমরা যদি ভালো ঘটনা না বলো তাহলে তো আমি দিতে পারছি না। এবং তোমরা যত ভালো ঘটনা বলবে আমি তত ভালো ভালো ঘটনা আপলোড করতে পারবো। তো আর কথা বাড়িও না, টেনশন নিও না, চুপটি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নাও আর আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আশা করছি তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ভালো থাকবে।